স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর যে ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে পড়েছিলাম তার কিছুটা অংশ আমরা আজকে এখানে পড়ব, যেটা পার্ট 2 এর আকারে এখানে দেওয়া আছে। আজকে আমরা যে বিষয়গুলো যে সমস্ত দেশগুলো সম্পর্কে পড়ব তার রয়েছে ভুটান, রয়েছে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। আমরা আগের দিন বা আগের পোর্শনে আমরা কোন কোন দেশ আমরা পড়েছিলাম, যেটা আমাদের প্রথমে ছিল হচ্ছে পাকিস্তান, তারপরে পড়েছিলাম আফগানিস্তান, তারপরে পড়েছিলাম চীন এবং নেপাল। এই চারটা দেশ সম্পর্কে আমরা আগের দিন পড়েছিলাম। আজকে আমাদের যে পোর্শনটা রয়েছে সেখানে আমরা পড়ব ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সম্পর্কে। যদি তাদেরকে আমরা ম্যাপে দেখে নিই, ভারতের ম্যাপে, তাহলে ঠিক এই রকম একটা অংশ বরাবর এটা হচ্ছে আমাদের নেপাল, এবং ভারতের এই অংশ বরাবর রয়েছে হচ্ছে ভুটান, এবং ঠিক এই যে অংশটা যেটা রয়েছে আমাদের বাংলাদেশ, এদিকের পোর্শনটা বরাবর রয়েছে মায়ানমার, নিচের দিকে এই অংশটা বরাবর রয়েছে শ্রীলঙ্কা, এবং এইখানে রয়েছে মালদ্বীপ। খুব বেশ কয়েকটা ছোটো ছোটো দ্বীপ নিয়ে এটি গঠন হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমে নেপাল সম্পর্কে আমাদের অলরেডি আগে বিষয়টা হয়ে গেছে। তাহলে আমাদের আজকে ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সম্পর্কে পড়ব। আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ভুটান, ছোট্ট একটা দেশ। যেরকমটা আমরা নেপাল পড়েছিলাম ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ, ঠিক একই রকমভাবে এই ভুটানটা হচ্ছে একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ। এই নেপাল এবং ভুটান এরা দুজনেই যখন আন্তর্জাতিক জলপথে বাণিজ্য করে, তখন আমাদের ভারতের যে কলকাতা বন্দর রয়েছে সেই কলকাতা বন্দরের উপরে নির্ভরশীল করে তারা আন্তর্জাতিক যে সমস্ত বাণিজ্যগুলো আছে সেগুলো তারা করে থাকে। তো প্রথমে আমরা আজকে ভুটান সম্পর্কে পড়ব। যেভাবে বাকি সমস্ত দেশগুলো সম্পর্কে পড়েছিলাম এর সম্পর্কেও ঠিক একই রকমভাবেই বিষয়গুলো পড়ব। যেভাবে নেপাল ছিল আমাদের সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ, ঠিক একই রকমভাবে আমাদের ভুটানও হচ্ছে একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত একটি দেশ। তো সম্পূর্ণ স্থলবেষ্টিত বলতে তার চারদিকেই স্থলভাগ রয়েছে, কোনো দিক কোনো জলভাগের সঙ্গে যুক্ত নেই। যেভাবে আমাদের ভারতের উত্তরের দিকের দেশগুলি ছিল, প্রথমে ছিল চীন, তারপর পড়েছিলাম নেপাল, ঠিক একই রকমভাবে এর সঙ্গে আরেকটা যুক্ত হবে, সেটা হচ্ছে কি ভুটান। ভুটানও হচ্ছে ভারতের উত্তরের একটি প্রতিবেশী দেশ। এর মোট আয়তন হচ্ছে 47,400 বর্গ কিলোমিটার। এই দেশটির প্রশাসনিকের দিক থেকে দেখতে গেলে মোট 20টি তাদের জেলা রয়েছে। ঠিক আছে, আমাদের বড় জেলা ছোটো জেলা রয়েছে, ওইটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। আমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানকার রাজধানী থিম্পু। ভুটানের রাজধানী হচ্ছে কি থিম্পু, এটা মনে রাখতে হবে। যেটা এই সমস্ত কিছু কিছু বিষয় সম্পর্কে তোমাদের ক্লাস 8-এর পোর্শনটাও ছিল। ঠিক আছে, তাহলে ভুটানের রাজধানীর নাম কি হচ্ছে থিম্পু। এরপর এখানে কী কী রূপ না, এখানে আমাদের এই ভুটানে রয়েছে কুলাকাংড়ি। কুলাকাংড়ি এটা হচ্ছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি। সর্বোচ্চ শৃঙ্গ নাম কি হচ্ছে কুলাকাংড়ি। এখানকার জলবায়ু একই রকমভাবে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। ভুটানকে কি বলা হয়ে থাকে? বজ্রপাতের দেশ। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে বজ্রপাতের দেশ কাকে বলা হয়, তখন কি হবে? ভুটান। আর কি রয়েছে? বজ্রপ্রাচের দেশ বা বজ্র ড্রাগনের দেশও বলা হয়ে থাকে। বজ্র ড্রাগনের দেশ। এছাড়া এখানকার প্রধান নদী রয়েছে মানস, এখানকার প্রধান নদী। একই রকম এখানে ধান হয়ে থাকে, ডলোমাইট হয়ে থাকে, হস্তশিল্প রয়েছে, ভোগ্যপণ্য রয়েছে, বেশ কিছু কিছু বিষয়গুলো রয়েছে। এখানকার প্রধান যে ভাষা সেটা হচ্ছে জাংথা বা জংখাও বলা হয়ে থাকে। কোথাও কোথাও জাংথা দেখতে পাবে, হ্যাঁ, জংখাও বলা হয়ে থাকে। এবং ধর্মাবলম্বী মানুষের মধ্যে এখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে এখানে
বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটাও বেশি। ঠিক আছে, মোটামুটি এইটুকু বিষয় ভুটান সম্পর্কে, আর কিছু নেই। তাহলে ভুটান হচ্ছে ভারতের উত্তরের একটি প্রতিবেশী দেশ, যেটা সম্পূর্ণ স্থলবেষ্টিত একটি দেশ, যাতে 20টি জেলা রয়েছে। রাজধানী হচ্ছে থিম্পু এবং কুলাকাংড়ি হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। প্রধান নদী হচ্ছে মানস এবং এখানকার ভাষা হচ্ছে জোংখা এবং ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। এবং জাপানকে বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ বলা হয়। বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ বলা হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি ভুটান সম্পর্কে। তারপরে আসছে আমাদের বাংলাদেশ। এটা যদি আমরা ভারতের ম্যাপে দেখি, পুরো এইরকম, পুরো অর্থাৎ বাংলাদেশকে 3 দিকে ঘিরে রয়েছে আমাদের ভারত। এদিকেও রয়েছে, অর্থাৎ পশ্চিমেও রয়েছে, উত্তরেও রয়েছে এবং পূর্বেও রয়েছে। 3 দিক জলভাগ দ্বারা ঘিরে রয়েছে এবং নিচের দিকেই তাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে কি বঙ্গোপসাগর। নিচের দিকে রয়েছে কে, বঙ্গোপসাগর। ঠিক আছে, তো আমরা এখন বাংলাদেশ সম্পর্কে জানব। বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতের পূর্বের একটি প্রতিবেশী দেশ, মানে পূর্ব দিকের দেশগুলির মধ্যে একটি প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, যার 3 দিক স্থল ও একদিক জলভাগ দ্বারা বেষ্টিত। একদিক জলভাগ দ্বারা বেষ্টিত। ঠিক আছে, এর মোট ক্ষেত্রফল রয়েছে 1,48,393 বর্গ কিলোমিটার। যদিও এই ক্ষেত্রফল কখনোই জিজ্ঞেস করে না, তবু আমাদের যেহেতু পড়ছি বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নিব। এর রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা আমরা সবাই জানি। এবং এখানকার জলবায়ু যেহেতু বঙ্গোপসাগরের পাশে রয়েছে বা এর মাঝখান দিয়ে এখানে দেখলে দেখতে হবে, দেখো এটা নদী বয়ে গেছে ব্রহ্মপুত্র, যেটা আমাদের এখানে ব্রহ্মপুত্র নদীর নামে, ব্রহ্মপুত্র নামে পরিচিত। যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন সে নাম নিয়ে নিয়েছে ঢাকা। আচ্ছা, পরের বিষয়টা আমাদের, তারপর হচ্ছে কি পদ্মা। পদ্মা হচ্ছে এখানকার প্রধান নদী। পদ্মা হচ্ছে এখানকার প্রধান নদী। তাহলে বাংলাদেশের প্রধান নদীর নাম কি, পদ্মা। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এইরকম অংশ বরাবর বা আমাদের পশ্চিমবঙ্গের এরকম অংশ বরাবর রয়েছে যেটা, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের বেশিরভাগটাই কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশে। ভারতে রয়েছে খুব অল্প পরিমাণে রয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে কে, সুন্দরবন, যেটাকে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তারা আমাদের এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। এরপরে আসবে এখানকার খনিজ পদার্থের মধ্যে চুনাপাথর রয়েছে। বাংলাদেশে আমরা সবাই জানি পাট চাষ সব থেকে বেশি হয়ে থাকে, তার মানে পাটজাত দ্রব্য আমদানি, তারা রপ্তানি সব থেকে তারা বেশি করে থাকে। কিন্তু এরা ঔষধ, এদের দেশে উৎপাদন খুবই কম হয়, সেই জন্য এটাকে তারা আমদানি করে থাকে, বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে তারা কিনে থাকে। জনসংখ্যার দিক থেকে, মানে জনসংখ্যার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই 8ম নম্বরে আসবে। 8ম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, মানে রিসেন্ট আমাদের এই 2023 সালের একটা ডাটার ভিত্তিতে যদি আমরা দেখে থাকি, স্বাভাবিকভাবে বাংলাদেশ, বাংলাদেশ মানে ভাষাটা কি হবে, এখানকার হবে বাংলা। ঠিক আছে, আর মুদ্রা হচ্ছে টাকা, এবং শহর তো ঢাকা রয়েছে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, এরকম বেশ কিছু কিছু জায়গাগুলো রয়েছে। এছাড়া এখানকার একটা দর্শনীয় যেটা জায়গা রয়েছে বা স্থান রয়েছে, সেটা হচ্ছে কি সুন্দরবনের যে, এই যে সুন্দরবন আমরা যেটা পড়লাম, এই সুন্দরবনের জাতীয় পার্ক, ন্যাশনাল পার্ক। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মায়ানমার সম্পর্কে। এই যে এইরকম অংশটা যেটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের মায়ানমার। ঠিক আছে, একদম নিচে পর্যন্ত এইরকমভাবে রয়েছে। মায়ানমারে দেখো একই রকমভাবে তার 3 দিক স্থলভাগ রয়েছে। একটা দিক এইদিকে আমাদের এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের আন্দামান এবং নিকোবরের দ্বীপপুঞ্জগুলো। ঠিক আছে, তো মায়ানমারের সঙ্গে মায়ানমার হচ্ছে এরকম একটা দেশ যেটা স্বাভাবিকভাবে ভারত যদি এই দিকে অবস্থান করে থাকে, তাহলে ভারতের কোন দিকে রয়েছে, পূর্ব দিকে। তাহলে ভারতের একটি পূর্বের দেশ, পূর্বের প্রতিবেশী দেশের নাম কী হবে, একটা হলো বাংলাদেশ, তারপরে আসবে আমাদের মায়ানমার। হলো, এই মায়ানমারের আগে এটাকে বার্মা নামেও পরিচিত ছিল, বার্মা।
তাহলে বাংলাদেশের পূর্ব নাম কি হবে? বার্মা। ঠিক আছে, রাজধানী হচ্ছে নেপাইদাও। মায়ানমারের রাজধানী কি হচ্ছে? নেপাইদাও। ঠিক এইরকম অংশ বরাবর রয়েছে নেপাইদাও। নেপাইদাই হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঠিক আছে, এরপরে আছে এখানে বেশ কিছু প্রশাসনিক বিভাগ বা রাজধানী তো আমরা জানলাম। ভূপ্রকৃতির মধ্যে মালভূমি রয়েছে, দেশগুলি রয়েছে, আর এখানকার বেশি কিছু গুরুত্বপূর্ণ নেই। আরেকটা যেটা হচ্ছে কাকাবোরাজি। কাকাবোরাজি হচ্ছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ। কাকাবোরাজি হচ্ছে কি? মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ। আর নেপাইদাও হচ্ছে রাজধানী, পূর্ব নাম এটাকে বার্মা বলা হতো। কাকাবোরাজি হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ মায়ানমারের। এই মায়ানমার কিন্তু সেগুন কাঠের জন্য পুরো একদম বিখ্যাত, বিশ্বজুড়ে বিখ্যাত একদম পুরো সেগুন কাঠ ওখানকার। এখানে নদীগুলি রয়েছে তোমার ইরাবতী, রেঙ্গুন রয়েছে, যার মধ্যে ইরাবতী হচ্ছে এখানকার প্রধান বা দীর্ঘতম নদী। দীর্ঘতম নদী হচ্ছে কি? ইরাবতী। কৃষিজ ফসল, ধান রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, শহর রয়েছে, ইরাঙ্গাও, বেশ কিছু। মোটামুটি পাকিস্তান মায়ানমার সম্পর্কে আমাদের এই কয়েকটা জিনিস। একটা আছে তার পূর্ব নাম বার্মা নামে পরিচিত, রাজধানী হচ্ছে নেপাইদাও, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি, এবং এখানকার সেগুন কাঠ জগৎ বিখ্যাত, এবং মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে কি? ইরাবতী। এই হচ্ছে আমাদের মায়ানমার। এরপরে যেটা রয়েছে সে হচ্ছে শ্রীলঙ্কা, একদম ভারতের দক্ষিণের দিকে দেশ একটি। আমাদের ভারত এরকম অংশ বরাবর ভারতের রয়েছে, তার ঠিক নিচে দক্ষিণের দিকে এইরকম একটা অংশ বরাবর রয়েছে কি আমাদের শ্রীলঙ্কা, যেটার পুরোটাই তার চারদিকে কি রয়েছে? জলভাগ দ্বারা বেষ্টিত, একটা দ্বীপের মতন। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণের প্রতিবেশী দেশ। ঠিক আছে, যার চারদিক জলভাগ দ্বারা বেষ্টিত, পুরো দ্বীপের মতন। এখানে দারুচিনির সব থেকে বেশি হয়ে থাকে বলে, বা দারুচিনি ভালো হয়ে থাকে বলে, এটাকে দারুচিনির দ্বীপও বলা হয় থাকে। দারুচিনি দ্বীপ ও বলা হয়ে থাকে। ঠিক আছে, এর মোট ক্ষেত্রফল রয়েছে 65,610 কিলোমিটার। প্রশাসনিক বেশ কিছু ভাগ রয়েছে। রাজধানী হচ্ছে শ্রীজয়বর্ধনমপুরে কোট্টে। শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে, এটা হচ্ছে এত বড় নাম হচ্ছে এখানকার রাজধানী। এরপরে ভূপ্রকৃতির মধ্যে এখানকার পেড্রো তালাগালা হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পেড্রো তালাগালা। ঠিক আছে, একে আগে তোমার বলা হতো সিংহলীয় বলা, মানে যে এটা রয়েছে সেটাকে সিংহলীয় বলা হতো, শ্রীলঙ্কাকে সিংহলি বা সিংহল। এবং রাজধানী যে আমরা বলছি শ্রীজয়বর্ধনপুর কোট্টে, এর আগের নাম ছিল কলম্বো হচ্ছে এর আগের নাম। এখানকার প্রধান ফসল ধান, যেহেতু দ্বীপের মতন রয়েছে, তারপরে এখানে গ্রাফাইটও খুব ভালো পাওয়া থাকে, তার চাষবাসের মধ্যে দারুচিনি তো হয়েই থাকে যেটাকে, এবং বেশ কিছু মূল্যবান রত্ন এখানে পাওয়া যায় গ্রাফাইটের সঙ্গে, যে কারণের জন্য গ্রাফাইট ও বেশ কিছু মূল্যবান রত্ন পাওয়ার জন্য এটাকে রত্নগর্ভাও বলা হয় থাকে। রত্নগর্ভা, এটা যদিও খুব একটা কোশ্চেনে আসে না। এছাড়া এখানে চাষও হয়ে থাকে, নারকেল চাষও হয়ে থাকে, খনিজ তেল আমদানি রপ্তানি। তবে এই শ্রীলঙ্কার চা তারা বেশিরভাগটাই রপ্তানি করে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করে থাকে। শ্রীলঙ্কা যে চা চাষটা হয় তারা সেটা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা তারা আমদানি করে থাকে। তাহলে চা রপ্তানি করে, গ্রাফাইট যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে গ্রাফাইটও কী করবে? রপ্তানি করবে। তারপরে নারকেল জাতীয় বিভিন্ন রকমের দ্রব্য, যেহেতু নারকেল চাষটা ভালো হয়, তাহলে নারকেল জাতীয় দ্রব্যটাকেও তারা বিদেশে রপ্তানি করে থাকে। এখানকার ভাষা হচ্ছে সিংহলি, এবং মুদ্রাটাও এখানকার একই রকমভাবে টাকা। ঠিক আছে,
প্রধান প্রধান শহর কলম্বো রয়েছে, জাফনা রয়েছে, শ্রীজয়বর্ধনপুরম রয়েছে, এইটুকু বিষয়। তাহলে কী কী হচ্ছে, একটা হচ্ছে দক্ষিণের এটা একটা প্রতিবেশী দেশ, একে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। এর রাজধানী হচ্ছে শ্রীজয়বর্ধনপুরাকোট্টে, যার আগের নাম ছিল কলম্বো। এখানকার পেড্রো তালাগালা হচ্ছে ভুটানের শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ। শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি পেড্রো তালাগালা। গ্রাফাইট খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, ধান রয়েছে, চা চাষ হয়ে থাকে, চা চাষের বেশিরভাগটাই তারা রপ্তানি করে দিচ্ছে। এখানকার ভাষা হচ্ছে সিংহলি, মুদ্রা হচ্ছে টাকা। মোটামুটি এইটুকু হচ্ছে শ্রীলঙ্কার সম্পর্কে। লাস্ট এবং ফাইনাল যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মালদ্বীপ। এই রকম করে ছোট্ট ছোট 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 বেশ কয়েকটা দ্বীপ নিয়ে এরা গঠন হয়েছে। ঠিক আছে, প্রায় বলা হয়ে থাকে যে 1192টি ছোট ছোট দ্বীপ নিয়ে এটি গঠন হয়েছে। ঠিক আছে, এই শ্রীলঙ্কা একেবারে ভারতের, যেভাবে আমাদের এখানে ছিল শ্রীলঙ্কা, ঠিক এইরকমভাবে এদিকেও রয়েছে মালদ্বীপ। মানে এরা দুজনেই কোন দিকে রয়েছে, ভারতের দক্ষিণের দেশ, দক্ষিণের প্রতিবেশী দেশ হচ্ছে কি আমাদের এই মালদ্বীপ। এদিকে ছিল আমাদের বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, আর এদিকে রয়েছে আমাদের আরব সাগর। ঠিক আছে, তাই আমাদের শ্রীলঙ্কাটা রয়েছে বঙ্গোপসাগরে, আর মালদ্বীপটা রয়েছে আমাদের আরব সাগরে, মানে আরব সাগরের দ্বীপও বলা হয়ে থাকে এটাকে। ঠিক আছে, মোট 675 কিমি হচ্ছে এর আয়তন বা অবস্থান জুড়ে এটি রয়েছে। 675 কিলোমিটার, মানে সমস্ত দেশগুলো 1192টি দ্বীপকে নিয়ে জড়ো করলে এইটুকুতে রয়েছে। এবং এর রাজধানী হচ্ছে মালে। রাজধানী হচ্ছে কি মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে কি মালে। স্বাভাবিকভাবে এখানকার যেহেতু আমাদের নিচের দিকে এরকম অংশ বরাবর নিরক্ষরেখা রয়েছে, তাহলে নিরক্ষীয় জলবায়ুর প্রভাব প্রাদুর্ভাব এখানে দেখতে পাওয়া যাবে। একই রকমভাবে স্বাভাবিক উদ্ভিদ যেহেতু নিরক্ষীয় জলবায়ু দেখা যাচ্ছে, তাই এখানে উদ্ভিদগুলো কি এরকম হবে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য এখানে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, নদ নদী যদি আমরা কথা বলি, এখানে ছোটো ছোটো নদী, প্রায় এক কথায় নদী নেই বললেই চলে, যে কারণের জন্য এটাকে বলা হয়ে থাকে প্রায় নদীহীন দেশ। তাদের কোশ্চেন আসতে পারে, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশটির নদীহীন, তাহলে কী হবে, মালদ্বীপ। কারণ যেহেতু দ্বীপের মধ্যেই রয়েছে, তার ছোটো 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 বেশ কয়েকটা দ্বীপ নিয়ে গঠিত, তাই নদীহীন দেশ কাকে বলবো আমরা, মালদ্বীপকে। ঠিক আছে, এখানকার জনসংখ্যাও খুবই কম, এবং এখানকার মুদ্রা সেটা হচ্ছে কি রুফিয়া। রুফিয়া, রুফিয়া। প্রধান শহর, যেহেতু রাজধানী তোমার মালেতে রয়েছে, তাই প্রধান শহর হয়ে যাবে কি মালে। মোটামুটি করে এইটুকু একটা বিষয়। আমাদের কিন্তু এখানে যে কয়েকটা দেশ সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের ভিডিওটায়, এবং আজকে যে সমস্ত দেশগুলো আলোচনা করেছি, সেই দেশগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে পড়েছিলাম পাকিস্তান সম্পর্কে, তারপরে পড়লাম আফগানিস্তান সম্পর্কে, তারপরে পড়লাম চীন সম্পর্কে, তারপরে পড়লাম নেপাল সম্পর্কে। আজকে আমরা পড়েছি, প্রথমে পড়েছি ভুটান, তারপরে পড়েছি বাংলাদেশ, তারপরে পড়েছি মায়ানমার, তারপরে পড়লাম শ্রীলঙ্কা, আর লাস্ট আমাদের যেটা 9 নম্বর হবে, এটা পড়লাম হচ্ছে কি মালদ্বীপ। এই দেশগুলোর এতগুলো দেশ, এত কিছু বিষয়, এত কিছু মনে রাখার বিষয় রয়েছে, কী করে মনে রাখবো, সেই জন্য আমাদেরকে এটা মনে রাখার জন্য একটা ছোট্ট করে ছক বানিয়ে দেবে। যেমন ধরো প্রথমে আমি এরকম একটা ছক টেনে দিলাম, ছক টেনে দিয়ে এখানে প্রত্যেকটা দেশ, ধরো প্রথমে আমরা লিখে দিলাম পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে হচ্ছে চীন, নেপাল, ভুটান, তারপরে বাংলাদেশ, এরকম প্রত্যেকটা সবার নাম লিখে দিলাম, দিয়ে এদিকে একটা কমন করে দেবো। যেমন ধরো প্রথমে যদি আমি লিখি অবস্থান, অর্থাৎ কোন দিকে রয়েছে, পাকিস্তান ভারতের পশ্চিম দিকে রয়েছে, উত্তর পশ্চিম দিকে, আফগানিস্তান উত্তর পশ্চিম দিকে রয়েছে, চীন উত্তরে, নেপাল উত্তরে, ভুটান উত্তরে, বাংলাদেশ পূর্বে, মায়ানমার পূর্বে, শ্রীলঙ্কা যদি আমরা দেখি তাহলে সে রয়েছে দক্ষিণে, মালদ্বীপ সেও রয়েছে দক্ষিণে। এরকম করে সবগুলো লিখে নিলাম, তাহলে আমাদের একটা ছকের মধ্যে সবগুলো চলে আসলো। ঠিক একইরকমভাবে ধরো তারপরে আমরা লিখলাম রাজধানী।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আফগানিস্তানের, চীনের, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবার রাজধানীগুলো আমি একটা লাইনে লিখে বক্স করে দিলাম। তারপরে ধরে লিখলাম নদ নদী বা নদী, পাকিস্তানের প্রধান নদী, আফগানিস্তানের প্রধান নদী, চীনের প্রধান নদী, এখানে লিখলাম, প্রত্যেকটা এরকম লিখে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখব অবস্থান, রাজধানী, তারপরে হচ্ছে নদী। আমি এই জিনিসটাকে একটু ভালো করে লিখে দিই। তাহলে প্রথমে হবে অবস্থান, তারপরে হবে তোমার রাজধানী, তারপরে পড়ব আমরা সেটা হচ্ছে নদ নদী। ঠিক আছে, নদ নদীর পড়ব সেখানকার ভাষা, ভাষার পরে মুদ্রাটা করে নিতে পারো, তবে মুদ্রা থেকে খুব একটা কোশ্চেন আসে না, ভাষা আসবে। তারপরে উচ্চতম শৃঙ্গ, মানে প্রত্যেকটা দেশে তো একটা উচ্চতম শৃঙ্গ রয়েছে, সেটা লিখব। উচ্চতম শৃঙ্গের পরে আসবো তোমার হচ্ছে ওখানকার যে চাষবাস, কোন চাষটা সব থেকে বেশি হয়ে থাকে, শিল্পর ক্ষেত্রে একই রকমভাবে, বা কোন জিনিস তারা আমদানি করে থাকে। এরকম করে যদি আমরা একটা ছকের মতন করিয়ে নিই, তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় একটা ছকের মধ্যে সব বিষয়গুলো উঠে আসবে, তখন সেখানে আমাদেরকে মনে রাখতে সুবিধা হবে। এবারে যেহেতু এবারে তোমার হচ্ছে ছোট প্রশ্নের পরীক্ষা হবে, তাই এই বিষয়গুলোকে করে নেওয়া দরকার, দিলে আমাদের একটা জায়গায় সব কিছু গুটিয়ে থাকবে। বা তোমরা আরেকটা বিষয় করতে পারো, ধরো প্রথমে আমরা লিখে দিলাম ধরো বাংলাদেশ, বা আমরা ধরো লাস্ট যেটা সম্পর্কে পড়লাম ধরো মালদ্বীপ, উপরে এরকম হেডিং করে দেব মালদ্বীপ। মালদ্বীপ তার অবস্থান কোন দিকে রয়েছে না, মালদ্বীপ রয়েছে আমাদের ভারতের দক্ষিণের প্রতিবেশী দেশ, দক্ষিণের প্রতিবেশী দেশ হয়ে গেল। তারপরে ধরো তো লিখলাম তার আয়তন, আয়তন কত রয়েছে সেটা লিখব। তারপর হচ্ছে এখানকার নদ নদী, নদ নদীতে নেই, নদীহীন, নদীহীন, দ্বীপ একটি হয়ে গেল। তারপর এখানকার উচ্চতম শৃঙ্গ, যেহেতু দ্বীপ নিয়ে গঠিত তাই এখানে উচ্চতম শৃঙ্গ কিছু আসবে না, যেমন বাকি সমস্ত দেশের আসবে। তারপরে ধরো তোমাদের আরেকটা বলতে পারি এখানকার রাজধানী, ভাষা, মুদ্রা, এই সমস্ত বিষয়গুলোকে ছোট ছোট করে প্রত্যেকটা, প্রথমে বাংলাদেশ হয়ে গেল, প্রত্যেকটা দেশের এবং ছোট ছোট করে আমরা লিখে খাতাটাকে রেডি করতে পারি। তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে প্রায় 2 থেকে 3 নম্বরের এই পোর্শনগুলো, মানে প্রতিবেশী দেশ, সমস্ত প্রতিবেশী দেশগুলো নিয়ে বা ভারতের আগের পোর্শনটা নিয়ে একটা পরীক্ষা যে হবে, সেখানে 2 থেকে 3 নম্বরের বা 4 নম্বরের একটা কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের যে ভারতটা রয়েছে সেখান থেকে তোমাদের 8 নম্বরের কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের প্রথমে আমরা যে পোর্শনটা পড়লাম সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, অর্থাৎ দেশ হিসেবে ভারত, তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে তার স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফিক ডিভিশন, এই ফিজিওগ্রাফিক ডিভিশনটা তোমাদের ক্লাস 10-এ পড়া হয়েছে। ভারতের ভূপ্রকৃতিগত যে শ্রেণীবিভাগটা রয়েছে, 5টা ভাগ করে নিয়ে তাদের প্রত্যেকটার সম্পর্কে ডিটেলস, সেই বিষয়টা রয়েছে। আর আরেকটা রয়েছে ড্রেনেজ, অর্থাৎ ভারতের নদ নদী। ভারতের নদ নদী বলতে এখানে প্রধান কয়েকটা নদী যেমন আমাদের পড়বে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই 3টে নদী, বা ভারতের উত্তরে যে হিমালয় পর্বত রয়েছে সেই হিমালয় পর্বত থেকে যে সমস্ত নদীগুলি বইছে সেগুলো, আর মাঝখানে যে আমাদের মালভূমি থেকে যে সমস্ত নদীগুলি রয়েছে বা পূর্ব পশ্চিম দিকে যে সমস্ত নদীগুলি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই নদ নদীর পোর্শনটায় পড়ব। এই হচ্ছে আমাদের ভারত এবং তার প্রতিবেশী দেশের বিষয়, এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব। এই পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফিক ডিভিশনটাকেও আমরা দুটো পার্টে ভাগ করব, দুটো পার্টে ভাগ করে বিষয়টাকে শেষ করার চেষ্টা করব, কারণ খুব তাড়াতাড়ি যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে। পরের দিন আমরা স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফিক যে ডিভিশনটা রয়েছে ওই পোর্শন থেকে দুটো পোর্শনে ভাগ করে নিয়ে আমরা আগের দিন বিষয়টাকে শেষ করে দেব। এই হচ্ছে আমাদের ভারত এবং প্রতিবেশী দেশের সমস্ত বিষয়গুলো। এই নিয়ে আমাদের ভারতের প্রতিবেশী দেশের পোর্শনটা শেষ হলো। কারো যদি কোথাও কোনো কিছু সমস্যা থাকে বা অসুবিধা থাকে তাহলে সে অবশ্যই নিচে জানিয়ে দেবে। কোনো বিষয় জানার থাকলে, কিছু থাকলে অবশ্যই তোমরা জানিয়ে দিতে পারো।